ডিসক্লেমার, এই চ্যানেল থেকে কোনো রকম আইনি আদেশ বা উপদেশ দেওয়া হয় না। এই চ্যানেলটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য এবং সাধারণ ধারণা দেওয়ার জন্য। এখানের কিছু তথ্য অন্য জায়গা থেকে নেওয়া হয়ে থাকতে পারে। নমস্কার, বীরসাবির হেল্প ডেস্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই। আমি এর আগে একটা লাইভ স্ট্রিম দিয়ে শুরু করেছিলাম একটা ভিডিও। সেই ভিডিওতে টপিক ছিল বর্গা সম্বন্ধে, বর্গা কীভাবে তুলবেন বা কীভাবে সমাধান করবেন। তো সেই ভিডিওতে দেখতে পাচ্ছি যে লাইভ স্ট্রিম ক্যামেরা কোয়ালিটি একেবারে ঝাপসা দেখা যাচ্ছে, মানে ক্লিয়ার না, রেজুলেশন একেবারে কমে যাচ্ছে। সুতরাং আমি তাই আবার চেষ্টা করছি ক্রিয়েটেড যেগুলো হবে প্রথমে শ্যুট করে ক্যামেরাতে সেই ভিডিওগুলি আমি ছাড়ার জন্য চেষ্টা করব। তো আজকে যে বিষয়ে আমি আলোচনা করব, আজকের বিষয়টা হচ্ছে আরএস মোতাবেক জমি রেকর্ড, অর্থাৎ মিসক পিটিশন, মিস কেস বা মিসলেনিয়াস কেস। এই যে মিসলেনিয়াস কেস, পিটিশন করলে যে কেসটা কি জেনারেট হয় সেটা মিসকেস বলা হয়। তো যাই হোক, এই মিসকেসটা কোন টাইপের? মোটামুটি মেজর টাইপেরই। ঘটনাসূত্রে হচ্ছে আমি এক একটা কেসের ঘটনা সম্বন্ধে বলবো, পার্টিকুলার এক একটা কেস। তো ম্যাক্সিমাম মিক্স কেস দেখবেন প্রত্যেকটি কেসে আলাদা আলাদা হয়। তো এই কেসটি কীরকম? আরএস মোতাবেক জমি রেকর্ড করতে চাইছেন কোনো একজন কমপ্লেনেন্ট, কোনো একজন অ্যাপ্লিক্যান্ট আরএস মোতাবেক উনি জমি রেকর্ড করতে যাচ্ছেন। কেন রেকর্ড করতে যাচ্ছেন সে ঘটনাটা বলছি। কোনো এক পরিবারে দুইটি মাত্র কন্যা সন্তান ছিলেন, অর্থাৎ দুইজন কন্যা সন্তান, কোনো পুত্র সন্তান ছিলেন না। সেই পরিবারে দুজন মাত্র মেয়ে। তো ওই দুজনের নামে আরএস রেকর্ড ছিল, আরএস খতিয়ান। মানে আরএস মানে বুঝতেই পারছেন যে 1960-62 সালের পর থেকে যেটা রিভিশনাল সেটেলমেন্ট হয়েছিল 80, 85, 86 পর্যন্ত, তখন যে আরএস খতিয়ান বানানো হয়েছিল মাঠ খসড়া করে বা সেটেলমেন্টে মাঠে গিয়ে, মানে আরএস খতিয়ানটা হচ্ছে জয়েন্টলি খতিয়ান হয়। কোনো একটা খতিয়ান নাম্বারে হয়তো দুইজনের নাম থাকলো, তিনজনের বা পরিবারের 5 জন বা 5 ভাইয়ের নাম থাকলো এবং তাদের কত কত অংশ, সেটাকে হচ্ছে আরএস, যেটা হচ্ছে অনেকেই আমাদের স্থানীয় ভাষায় বা লোকাল ভাষায় ভুড়ি পর্চা বলে থাকেন, যেটা হচ্ছে হাতের হ্যান্ডরাইটিং পর্চাটা, হ্যান্ডরাইটিং খতিয়ানটা হাতে লেখা হতো। হয়তো ভুল ভ্রান্তি থাকলে লাল কালিতে লিখে দেওয়া হতো, কেটে দেওয়া হতো, এরকম টাইপের। যদিও শেষের দিকে কেবি হয়েছিল, খানাপুরি গুজরাট, যেটাকে বলা হচ্ছে ফুল ফর্ম বা পুরো নামটা। সে কেবিটা তো অফিসের মধ্যেই থাকেন, ওটা পাবলিকের হাতে দেননি, যেটা হচ্ছে কারেকশনাল, যেটা হচ্ছে খতিয়ান। তো ঘটনা হচ্ছে দুইজন মেয়ে ছিল, তো স্বাভাবিকভাবেই ওনাদের বয়স হয়ে গেছে, বয়স অনেকটাই, যেটা হচ্ছে বলা যাবে 70-80 এরকম হবে। তো সেই দুইজন কন্যা সন্তান, একজনের বিয়ে হয়ে যায় নিজের গ্রামে বা স্থানীয় পাশাপাশি, আর একজনের বিয়ে হয়ে যায় অন্যত্রে, মানে একটু দূরে গ্রামে। তো স্বাভাবিকভাবে যিনি পাশে যার বিয়ে হয় সে তার বাপের বাড়িতেই থাকবেন বা বাপের বাড়ির জমি চাষ করবেন বা বাপের সম্পত্তি ভোগ দখল করবেন, বাপের সম্পত্তি উপভোগ করবেন। তো ঘটনা হচ্ছে যিনি প্রথম কন্যা, মানে যিনি হয়তো যার গ্রামেই বিয়ে হয়ে গেল, তার আবার 4টি কন্যা সন্তান, তার 4 জন কন্যা সন্তান। তো যে 4 জন কন্যা সন্তান, সে তাহলে প্রথম বুড়িটার 4টি মেয়ে হয়ে গেল, সেই মেয়েগুলোর বিয়ে হয়ে যায় এবং তারাও সেখানেই চাষের সূত্রে তারাও সেখানেই বসতি স্থাপন করেন বা বসবাস করেন, সেই জমি উপভোগ করেন। তাহলে প্রথম যে সোর্স দুজন ছিল, মানে দুজন বুড়ি, আর এক বুড়ি ওনার অন্যত্রে বিয়ে হয়ে যায়, তিনি কোনোদিনও দাবিও করেননি জমি। তো যখন ওনার বয়স হয়ে গেছে, তো সেই বুড়ির কোনো এক আইডেন্টিটি, কোনো একটা সার্টিফিকেট বানাতে চাইছেন। তো বেশিরভাগ ক্ষেত্রে জমির রেকর্ডসের কাগজগুলো লাগে, সেক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে লাগে বা লোন নেওয়ার ক্ষেত্রে লাগে জমির কাগজ,
কারেন্ট কানেকশনের, ইলেকট্রিক কানেকশনের সময় লাগে জমির কাগজপত্র। তাছাড়া যদি আদিবাসী হয়ে থাকেন তো যে শিডিউল ট্রাইব সার্টিফিকেট, যেটা এসটি সার্টিফিকেট বানাতে হয়, সেই সময় সে আরএস পর্চাটা লাগে, যেহেতু সেখানে মেনশন করা থাকে যে কোন জাতির বা অমুক গোষ্ঠীর, সেই হিসাবে তাদেরকে সেই বিষয় ক্ষেত্রে সেই আইডেন্টিটি কার্ড বানাতে গেলে বা কোনো লোন টোন নিতে গেলে জমির রেকর্ডসের কাগজ লাগে। তো ঘটনাক্রমে সেই বুড়িটি আদিবাসী বুড়ি ছিল, মানে ওনারা আদিবাসী। তো যখন যেহেতু এই দ্বিতীয় বুড়িটি বয়স্ক হতে যাচ্ছেন, তো স্বাভাবিকভাবেই উনি তার কাস্ট সার্টিফিকেটটি নেই, এবং কাস্ট সার্টিফিকেটটা থাকলে উনি এক্সট্রা যে পেনশন ভাতা পাবেন, সেটা তিনি সরকারি স্কিমের বা সরকারি প্রকল্পের টাকা বা কোনো ভাতা উনি উপভোগ করবেন। তো ওনাকে সেই কাস্ট সার্টিফিকেটটা বানাতে হলে ওনাকে জমির কাগজের জেরক্স বা পর্চার জেরক্স, আরএস পর্চার জেরক্স দিতে হবে। তাহলে যখনই উনি তার বাপের বাড়িতে গিয়ে তার দিদির যে কন্যাগুলো ছিল বা কন্যা জামাই, তাদেরকে কাগজ খুঁজবেন, স্বাভাবিকভাবে জেরক্স খুঁজলেই হয়ে যাবে মোটামুটি। তো ওনারা দিতে চাইছেন না। সেক্ষেত্রে ইনি কী করবেন, যেহেতু গভর্নমেন্ট রেকর্ড, সরকারি জিনিস, সরকারি কাগজ সরকারের কাছে কিন্তু থাকেই, পাবলিকের কাছে নাও থাকতে পারে। কারণ পাবলিকের কাছে স্বাভাবিকভাবেই হারিয়ে যেতে পারে, বা জলে নষ্ট হয়ে যেতে পারে, বা উই পোকা খেয়ে নষ্ট করে দিতে পারেন, বা পুড়ে যেতেও পারে, এইভাবে নষ্ট হতেই পারে। সেক্ষেত্রে সেই রেকর্ডসগুলো কিন্তু ঠিক অফিসে বা সরকারি দপ্তরে থাকেই। তো জমির রেকর্ডসগুলো ধরুন বিএলআরও অফিসে থাকে, সমস্ত মানুষের, সমস্ত রায়তগণের রেকর্ডস কিন্তু থাকেই। তো উনি কী করলেন, বিএলআরও অফিসে আবেদন করে উনি আরএস রেকর্ডটি, তার নামে যে ছিল আরএস রেকর্ডটি বের করলেন। মানে প্লট নাম্বার, কোনো একটা জমির প্লট নাম্বার বা দাগ নাম্বার জানলেই মোটামুটি আপনি আরএস খতিয়ান নাম্বারটা জেনে নিতে পারেন, সেটা হচ্ছে বিএলআরও অফিস থেকে। তো সেই হিসাবে, সেই মোতাবেক উনি আরএস রেকর্ডটি বের করলেন, এবং যখনই বের করলেন উনি আরএস রেকর্ডটি, স্বাভাবিকভাবে উনি যে কাস্ট সার্টিফিকেটটা বানাবেন সেটা বিসিডাব্লিউ দপ্তরে, যেখানে ব্লক লেভেলে ইন্সপেক্টর থাকেন, সেখানে উনি আলাদাভাবে আবেদন করবেনই। এবং তিনি তার নামে যে জমি আছে এবং তিনি একটাও ভোগ দখল করছেন না, তো স্বাভাবিকভাবে ওনারও মনে দ্বিধা আসবে, বা উনি বলবেনই যে আমার জমি তাহলে আমি ভাগ নিতে চাই, যতটুকু অংশ পাবো আমি ভাগ নেব। তো সেক্ষেত্রে উনি কী করবেন, আরএস মোতাবেক বিএলআরও অফিসে আবেদন করবেন। মানে যে ব্লকে তার জমিটি সেই ব্লকের বিএলআরও অফিসে উনি আবেদন করবেন। ধরুন অন্য ব্লকেও বিয়ে হতে পারে, সেটা আলাদা ব্যাপার, রেসিডেন্স যে কোনো জায়গায় থাকতে পারে, জমিটি যে ব্লকে স্থিত সেই ব্লকে আবেদনটি করতে হবে। তো তিনি তার জমিটি ভাগ পাওয়ার জন্য তিনি বিএলআরও অফিসে আবেদন করলেন। আবেদন করার সময় যে ডকুমেন্টগুলো ওনাকে জোগাড় করতে হলো, ধরুন এক তো আরএস রেকর্ডের কাগজটি, 2 নম্বর হচ্ছে তার যে ভোটার আধার যেটা থাকবে, এবং 3 নম্বর হচ্ছে সেখানের বংশপঞ্জিকাটা, তার বাপের বাড়ির বংশপঞ্জিকাটা। যদি জমিটি তার বাবার নামে থাকতো, বুড়িটির বাবার নামে থাকতো, তাহলে সেখানে হয়তো ওয়ারিশ সার্টিফিকেট লাগতো। তো যেহেতু বুড়ির নিজের নামেই আছে আরএস রেকর্ডটা, সেক্ষেত্রে বংশপঞ্জিকাটা লাগছে। এই কারণে বংশপঞ্জিকাটা লাগছে। এখন এলআরে দেখা যাচ্ছে এলআর রেকর্ডসে দেখা যাচ্ছে বুড়িটির নামে একটাও জমি নেই। আরএসে কিন্তু ছিল, এখন এলআরে বুড়িটির নামে একটাও জমি রেকর্ডসে নেই। তাহলে দেখা যাচ্ছে কাদের নামে আছে, যে বুড়িটির দিদি যে গ্রামে বিয়ে হয়েছে তার যে 4 মেয়েগুলো, তাদের নামে হয়ে গেছে জমিগুলি। তাহলে সেক্ষেত্রে ওনাকে একটা বংশপঞ্জিকা অবশ্যই বানাতে হবে, পঞ্চায়েত থেকে বানিয়ে নিতে হবে, যে তারা 2 বোন ছিলেন, 2 বোনের যে বাবার নাম ছিল সে উপরে থাকবে, এবং 2 বোন, এবং সেই গ্রামে যে বোনটির বিয়ে হয়েছিল, মানে প্রথম বুড়িটি, তার যে 4 জন মেয়ে, তাদের নামও মেনশন করে নিতে হবে।
তাহলে বোঝা যাচ্ছে যে এই এই মেয়েগুলোর নামে জমিটি আছে, আমার নামে কিন্তু একটাও জমি নেই। তো সেই বংশপঞ্জিকাটা পঞ্চায়েত থেকে উনি বার করবেন, প্রধান সই করে দিবেন, সেখানে সদস্যও সই করে দিতে পারেন, সাক্ষীগণও থাকতে পারেন 2জন 3জন, যেটা আছে নিয়ম, পঞ্চায়েত ওয়াইজ নিয়ম। ধরুন এখন তো দেখা যাচ্ছে আস্তে আস্তে পঞ্চায়েতেও অনলাইন শুরু হতে যাচ্ছে, যদিও একসাথে সমস্ত পঞ্চায়েতে প্রসেসটি বা সিস্টেমটি শুরু করেননি, ধীরে ধীরে শুরু হবে। সমস্ত পশ্চিমবঙ্গে হয়তো অনলাইনে শুরু হবে এই বংশপঞ্জিকা নিতেও বা ওয়ারিশ সার্টিফিকেট নিতেও বা ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্ট সার্টিফিকেট যেটা পাওয়া যায় পঞ্চায়েত থেকে, সেগুলো অনলাইন সিস্টেম হচ্ছে। ধরুন বংশপঞ্জিকা নিতে গেলেও আপনাকে হয়তো একটা সাদা কাগজে আবেদন করতে হবে যে আমি অমুক অমুক আমার বংশপঞ্জিকা চাই, এই এই আমাদের বংশের চার্ট তালিকা, এইগুলোকে আপনারা ফ্রেশ করে আপনাদের লেটার প্যাডে, পঞ্চায়েতের লেটার প্যাডে আমাকে লিখে দিন। তো এইভাবে উনি বংশপঞ্জিকা জোগাড় করলেন। জোগাড় করার পরে উনি সেই বিএলআরও অফিসে আবেদন করবেন, ডেমি কাগজে বা সাদা ব্ল্যাঙ্ক পেপারে আবেদন করবেন। বিষয়টা থাকবে আরএস খতিয়ান মোতাবেক এলআরএ রেকর্ড হওয়ার জন্য আবেদন, এবং প্রথম পক্ষ থাকবেন অ্যাপ্লিক্যান্ট, যে দূরে যার বিয়ে হয়েছিল, এবং দ্বিতীয় পক্ষ হবেন যাদের নামে এখন জমিটি রেকর্ড আছে এলআর রেকর্ডে। স্বাভাবিকভাবেই দ্বিতীয় পক্ষ তারা থাকবেন, সেকেন্ড পার্টি থাকবেন, তাদের নামে নোটিশ হবে, তারা হিয়ারিংয়ে কৈফিয়ত দেবেন, তারা কোন মোতাবেক কোন মূলে আপনারা জমিটি পেয়েছেন। আপনারা যত অংশ পাবেন, যত ভাগ পাবেন সেটাই পাবেন, সেটাই নেবেন, যেহেতু এনার নামে আগের থেকে আরএস রেকর্ড আছে, ইনিও পাবেন। এরকম আর কি আবেদন করার পরে যেটা বিএলআরও অফিসে আধিকারিকগণ যেটা মনে করেন বা যেটা প্রসেসে হয় সেটা হবে। তো উনি আবেদন করলেন যে আমি অমুক অমুক, আমার বিবাহসূত্রে আমার অমুক জায়গায় বাড়ি, এবং আমার জন্মসূত্রে এখানে বাবার বাড়ি, এবং আমরা এতজন 2 বোন আর 1 বোনের এই এই মেয়ে, যেহেতু এখানে আমরা 8 আনা করে 16 আনা অংশটা 8 আনা করে ভাগ পাবো, তো সেই ক্ষেত্রে পুরো 16 আনা অংশটাই ওর দিদি বা প্রথম বুড়ির মেয়েদের নামে রেকর্ড হয়েছে। তো সেই রেকর্ডটা সেই রেকর্ডটা যাতে সংশোধন করে অর্ধেক অংশটা আমি পাই, তার জন্য উনি আবেদন করবেন। এটা হচ্ছে প্রসেস। তারপরে বাকিটা বিএলআরও অফিসে যেভাবে ওনারা করবেন, কাজ সম্পন্ন করবেন, সেটা বিএলআরও অফিসে করবেন। তো এই ছিল আরএস মোতাবেক এলআরএ রেকর্ডের জন্য আজকের যে ঘটনাচক্রের একটা আমি উদাহরণস্বরূপ ভিডিও আপনাদেরকে দিলাম। তো আশা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো বিভিন্ন রকম বিষয়ে আমি মানে যেটা ঘটনাক্রমে সেই বিষয়গুলো আমি তুলে ধরবো, এক একটা কেসের এক একটা ভিডিও আমি চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর যদি কোনো কিছু জানার থাকলে, ধরুন আমি যতটুকু জানি আইডিয়াটা দেওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। পারলে আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের উত্তর দিতে পারি, কিংবা যদি ইম্পর্ট্যান্ট কোনো কোয়েশ্চেন হয় বা সেই বিষয়গুলি যদি আমার কিছুটা জানা থাকে বা আইডিয়া থাকে, তো যদি মনে করেন আমি কিউএনএ ভিডিও বানাতে পারবো, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও যেটা। আর যেহেতু পুরোপুরি আমার অভিজ্ঞতার থেকে আমি ভিডিও বানাই, এরকম নয় যে কোনো আমার কাছে একটাও বললে একটাও হয়তো ল্যান্ড রেকর্ড সম্বন্ধে বই নেই, যদিও ইচ্ছা আছে কেনার। তো যতটুকু ইন্টারনেট থেকে ধারণাগুলি নেওয়া বা জানা আমার অভিজ্ঞতা থেকে, সে জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আপনাদের সামনে এই ভিডিও উপস্থাপন করব। ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।